হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখবে দেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উভয় প্রকার সাহিত্যের কথা বলতে হয়। তবে সাহিত্যিক উপাদানগুলির মধ্যে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়, যেমন কোনো রাজা বা রাজবংশের প্রতি অতিরিক্ত পক্ষপাত। তার সত্ত্বেও ঐতিহাসিকগণ ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলিকে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করেছেন। নিম্নলিখিত আলোচনা অংশে ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করা হলো। বিভিন্ন দেশের সাহিত্য ও তার গুরুত্ব দেখো। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন সাহিত্য উপকরণ হিসাবে সাহায্য করে। দেশজ সাহিত্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত, সংস্কৃতি সাহিত্য, বৌদ্ধ, জৈন ধর্মগ্রন্থ, প্রাচীন ঐতিহাসিক রচনা প্রভৃতি। যেমন দেখো, প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্র। ভারতের প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ। এই বেদ হতে আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে বহু তথ্য জানা যায়। বেদ থেকে ভারতের আর্যগণের আগমন, বিস্তার এবং তাদের সাথে অনার্যদের সংঘর্ষের কথা জানা যায়। অথর্ববেদে পাওয়া যায় জাদুমন্ত্র, অলৌকিক ঘটনা। এছাড়া বেদের ব্রাহ্মণ্য, অরণ্যক, উপনিষদ ঐতিহাসিক উপাদান হিসাবে ব্যবহার হয়। এই পরিশিষ্টগুলি মূল্যবান। তারপর হচ্ছে পুরাণ সাহিত্য। প্রাচীন ভারতে 18টি পুরাণ আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইতিহাস রচনার জন্য পুরাণ হলো একটি প্রধান উপাদান। মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুরাণ থেকে কৌরব, শিশুনাগ এবং মৌর্য বংশের কিছু ইতিহাস জানা যায়। রামায়ণ মহাভারত থেকে প্রাচীন ভারতের রাজ্য, রাজা, রাজধানী, জনসাধারণের জীবনযাত্রা সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। অনেকের মতে রামায়ণের কাহিনী কাল্পনিক, কিন্তু মহাভারতের ঐতিহাসিক মূল্য সকল শ্রেণীর পণ্ডিত দ্বারা স্বীকৃত। মহাভারতের বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হয়। এছাড়া মহাভারতে প্রাচীন ভারতীয় ধর্মচিন্তা, সামাজিক জীবনের বহু আলেখ্য পাওয়া যায়। এবার পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য মাইনর ইতিহাস সাবজেক্টের নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও স্টাডি মেটেরিয়াল, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর কি কোয়ালিটি আছে তোমরা দেখতে পাচ্ছ, নোটসের কোয়ালিটি কি আছে, এই ধরনের নোটসই তোমরা পাবে। সাংস্কৃতিক সাহিত্য দেখো। সংস্কৃত ভাষায় রচিত নাটক, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস হতে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। মহাকবি কালিদাসের মালবী কাকনিমিত্ত নাটক হতে সিংহ বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে বহু তথ্য জানা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে রাষ্ট্র পরিচালনায় ও রাষ্ট্রনীতি সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। তারপরে বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ। বৌদ্ধ গ্রন্থগুলির অধিকাংশ পালি ও প্রাকৃত ভাষায় রচিত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে বৌদ্ধ সাহিত্যে বহু তথ্য পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে জাতকের কাহিনীগুলি হতে সামাজিক ও রাজনৈতিক জীবনের চিত্র পাওয়া যায়। গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনীগুলি জাতক নামে পরিচিত। তারপর দেখো, সিংহলীয় বৌদ্ধ সাহিত্য, দ্বীপবংশ, মহাবংশ, বৌদ্ধের জন্ম তারিখ, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় জানা যায়। এছাড়া অশ্বঘোষের বুদ্ধ চরিত হলো বুদ্ধের জীবন সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট, প্রাচীন রাজাদের জীবন চরিত। প্রাচীন যুগের রাজাদের জীবন চরিত্রগুলি প্রাচীন ভারতের প্রকৃত ঐতিহাসিক উপাদান হিসাবে পরিগণিত হয়ে থাকে। এই জীবন চরিত্রগুলির মধ্যে বাণভট্টের হর্ষচরিতে হর্ষবর্ধনের রাজত্বকালের পরিচয় পাওয়া যায়।
বাগপতিরাজ রচিত গহুরবহ কাব্যে কৌনজরাজ যশবর্ধনের গৌর বিজয়ের কথা পাওয়া যায়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে পাল সম্রাট রামপাল সম্বন্ধে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে দেখো প্রাচীন ঐতিহাসিক রচনা। প্রাচীন ভারতের একমাত্র প্রকৃত ইতিহাস গ্রন্থ ছিল কাশ্মীরের ঐতিহাসিক কলহন রচিত রাজতরঙ্গিনী। এখানে কি বলা হচ্ছে দেখো, কাশ্মীরের প্রাচীন রাজাদের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে কলহন প্রাচীন যুগের হতে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ঘটনাবলীর ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেন। গুজরাট থেকে একাধিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। সোমেশ্বর রচিত দেখো রাসোমালা বিশেষ উল্লেখযোগ্য। এবার আঞ্চলিক সাহিত্য আছে, আঞ্চলিক সাহিত্য এগুলো আছে দেখো, আঞ্চলিক সাহিত্য। তারপরে আছে মূল্যায়ন। মূল্যায়নটাই কি বলা হচ্ছে দেখো, মূল্যায়নে বলা হচ্ছে যে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এতই প্রাচুর্য যে এ নিয়ে মানে সমস্যায় পড়তে হয়। সাহিত্যে কল্পনার স্থান থাকায় সাহিত্য থেকে সংগৃহীত তথ্যের সত্যতা সম্বন্ধে প্রশ্ন দেখা দেয়। এদিক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিক ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এবার পরের ক্লাসে তোমাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তার জন্য সঙ্গে থাকো।